गुड मर्निंग डियर स्टूडेंट। मुक्त शिक्षा केंद्र तेलिपुकुर पूर्व बर्धमान এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপির এফএইচএস ফার্স্ট ইয়ারের অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টির নাম বা চ্যাপ্টারের নাম হচ্ছে গৃহপালিত পশু ও কৃষির সূচনা। গৃহপালিত পশু ও কৃষির সূচনা। আমরা জানি যে আদিম মানুষ সর্বপ্রথম পশুপালন করেছিল, তার পরপরই কৃষিকাজের সূচনা করেছিল। তো সর্বপ্রথম পশুপালন কখন শুরু করেছিল এবং কৃষিকাজ কীভাবে সূচনা করলো এটা পড়ব আমরা। কিন্তু এই চ্যাপ্টারটা পড়ার কি কি উদ্দেশ্য, গৃহপালিত পশু ও কৃষি সূচনা বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা পড়ার কি কি উদ্দেশ্য সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে পশুপালন, বীজ বপন ও চারা রোপণের মাধ্যমে খাদ্য আহরণকারী অবস্থা থেকে কৃষি ব্যবস্থায় উত্তীর্ণ হলো। কে না মানুষ। মানুষ কি করলো? পশুপালন করতো একটা সময়, তারপর কি করলো? বীজ বপন ও চারা রোপণের মাধ্যমে মানুষ খাদ্য আহরণকারী অবস্থা থেকে কৃষিকার্যে উত্তীর্ণ হলো। কীভাবে হলো সেটা আমরা জানবো এই চ্যাপ্টার থেকে। তারপরে কি উদ্দেশ্য? জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের ধারা যা এই উত্তরণকে প্রভাবিত করেছিল। কোন উত্তরণ? এই যে মানুষ প্রথমে কৃষিকাজ করত এবং এই যে খাদ্য আহরণকারী অবস্থা থেকে মানুষ কিভাবে এই একটা কৃষিকাজে উত্তীর্ণ হলো, এই যে মানুষের মধ্যে যে একটা পরিবর্তন বা বিবর্তন, সেই বিবর্তনটাকে, এই যে একটা বিবর্তন, সেই বিবর্তনটাকে প্রভাবিত করেছিল কি? জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের ধারা। কারণ আমরা জানি যে কৃষিকাজের সঙ্গে জলবায়ু ওতপ্রোতভাবে জড়িত কৃষিকাজের সঙ্গে। সুতরাং যে জলবায়ুর প্রভাব কৃষিকাজের উপর যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, এই জলবায়ু এবং তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু এই যে বিবর্তন, অর্থাৎ কোন বিবর্তন? খাদ্য আহরণকারী অবস্থা থেকে কৃষিকাজে উত্তীর্ণ হওয়ার যে পরিস্থিতিটা, এই যে বিবর্তনটা, এই বিবর্তনটাকে দারুণভাবে প্রভাবিত করেছিল কে? জলবায়ু আর প্রাকৃতিক পরিবেশ। তারপরে উদ্দেশ্য কি? এই বিবর্তনের সাক্ষ্য হিসাবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনের স্বরূপ। যেটা আমরা বললাম যে মানুষ খাদ্য আহরণকারী অবস্থা থেকে কৃষিকাজে উত্তীর্ণ হলো, এই যে একটা বিবর্তন ঘটলো, অর্থাৎ মানুষ যে পশুপালন, বীজ বপন, চারা রোপণের মাধ্যমে খাদ্য আহরণকারী অবস্থা থেকে একটা কৃষিকাজে উত্তীর্ণ হলো এবং সেই কৃষিকাজকে যখন জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ আরও প্রভাবিত করলো, তার যে একটা পরিবর্তন এবং বিবর্তন, সেই বিবর্তনটার সাক্ষ্য বা প্রমাণ হিসেবে আমরা কী পাই? সেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক নিদর্শন আমরা পাই। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে এটাই যে খাদ্য আহরণকারী অবস্থা থেকে মানুষ কৃষিকাজে যে উত্তীর্ণ হলো, এই যে বিবর্তনটার সাক্ষ্য বহন করে কি? বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন। এটা হচ্ছে 3 নম্বর উদ্দেশ্য। 4 নম্বর উদ্দেশ্যটা কি? 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে স্থায়ী কৃষিকার্যের বিকাশ, উন্নত মানের প্রযুক্তি ও নতুন রাজনৈতিক সংগঠনের উদয় ঘটেছিল। মানুষ যখন প্রথমে কৃষিকাজ শুরু করলো, তো এই কৃষিকাজকে তারা স্থায়ীভাবে স্বীকার করে নিল, যেটা আজও পর্যন্ত আমরা করে থাকি বা কৃষিকাজ করছি। তো এইটা যে কৃষিকাজে যে স্থায়ী বিকাশ ঘটলো এবং কৃষিকাজটা প্রথম পর্যায়ে যেভাবে শুরু হয়েছিল আজকে সেই পর্যায়ে নেই, তার উন্নতি ঘটেছে। কৃষিকাজে বিভিন্ন রকম নতুন প্রযুক্তির আবিষ্কার হয়েছে এবং তার প্রয়োগ ঘটেছে। তারপর এবং তার পরিপ্রেক্ষিতে নতুন নতুন রাজনৈতিক সংগঠনের সৃষ্টি হয়েছে। এই যে 4 নম্বর যে উদ্দেশ্যটা, এটা কিন্তু একটা বড় উদ্দেশ্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। কীরকম? এখানে কিন্তু অনেক কথা বলার আছে। কীরকমভাবে না, কীভাবে স্থায়ী কৃষিকাজের বিকাশ ঘটলো। প্রথমত মানুষ যখন কৃষিকাজ শুরু করেছিল তখন তো কৃষিকাজ এত উন্নত থাকেনি। তো এখানে যখন নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটলো এবং তার প্রয়োগ ঘটাতে শিখলো মানুষ, তখন কৃষিকাজের অনেক উন্নতি ঘটলো এবং তার সঙ্গে সঙ্গে কৃষিকাজের উন্নতির সঙ্গে সঙ্গে নতুন নতুন রাজনৈতিক সংগঠনের উদয় ঘটলো। তাহলে মেনলি আমরা আজকে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত উদ্দেশ্যগুলো বা যে সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করবো সেগুলো হচ্ছে এটাই। এক হচ্ছে পশুপালন, বীজ বপন ও চারা রোপণের মাধ্যমে খাদ্য আহরণকারী অবস্থা থেকে কৃষি ব্যবস্থায় উত্তীর্ণ হলো মানুষ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে খাদ্য আহরণকারী অবস্থায় কৃষিকাজে উত্তীর্ণ হলো মানুষ, এক্ষেত্রে জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের প্রভাব কতটা মানুষকে প্রভাবিত করেছিল খাদ্য আহরণকারী অবস্থা থেকে কৃষিকাজে উত্তীর্ণ অবস্থায় আসার। 3 নম্বর হচ্ছে কি?
এই বিবর্তনের সাক্ষ্য হিসেবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনের স্বরূপ। অর্থাৎ মানুষের যে একটা পরিবর্তন বা বিবর্তন ঘটলো, কীরকম পরিবর্তন না, খাদ্য আহরণকারী অবস্থা থেকে সে কৃষিকাজে উত্তীর্ণ হলো, সেক্ষেত্রে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক নিদর্শনগুলো কতটা সাক্ষ্য বহন করলো। 3 নম্বর। 4 নম্বর কি না, কিভাবে স্থায়ী কৃষিকাজের বিকাশ ঘটলো, মানুষ কিভাবে প্রযুক্তির উন্নতি ঘটালো এবং সেটা কৃষিকাজে প্রয়োগ ঘটালো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নতুন রাজনৈতিক সংগঠনের সৃষ্টি হলো। এই চ্যাপ্টার, এই উদ্দেশ্যগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষে কৃষি ও পশুপালনের উদ্ভব ও প্রসার। আমাদের এই যে ভারতবর্ষ, আমাদের এই উপমহাদেশে কৃষি এবং পশুপালনের উদ্ভব ও প্রসার কীভাবে ঘটলো এটা আমরা আলোচনা করব। আমরা জানি যে আমাদের এই উপমহাদেশে কিন্তু একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায় সমস্ত জিনিসের ক্ষেত্রে, যেমন প্রাকৃতিক পরিবেশ, এখানকার আবহাওয়া, মাটি, জীবজগৎ, এবং এখানকার যে চাষবাস বা কৃষিকাজের ধরন প্রভৃতি ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কীরকমভাবে? এবং কৃষিকাজের ধরন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এমনকি পশুপালনের ক্ষেত্রেও তাই। পশুপালনের যে ধরনটা, কী রকমভাবে পশুপালন করবে, তার যে প্রয়োগ, তার যে সিস্টেমটা, পশুপালনের যে ধরন, সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যায়। এমনকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীবজগতও, মানে বিভিন্ন ধরনের জীবও কিন্তু পালিত হয়, যে সব জায়গায় যে একই ধরনেরই পশুপালন হয় তা নয়। যেমন তাদের ধরনটা যেমন আলাদা, তেমনি পশুর প্রকারটাও আলাদা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জীব পালিত হয়, এটা আমরা জানি। এখন আমরা সর্বপ্রথম আলোচনা করব উত্তর পশ্চিম অঞ্চলটা নিয়ে। আমাদের উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলটা নিয়ে আমরা আলোচনা করব, সেখানে কীভাবে কৃষিকাজ এবং পশুপালন হলো এবং কী ধরনের ব্যাপার হলো সেটা আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে যে আমরা জানি যে এই উত্তর পশ্চিম অঞ্চল, যে অঞ্চলটা, সেখানে মানুষের যে আদি বাসস্থান, সেটা কিন্তু একেবারে আফগানিস্তান সীমানা পর্যন্ত চলে গিয়েছিল। এবং আমরা এটাও জানতে পারি যে উত্তর আফ্রিকার বিভিন্ন পাহাড়ের গুহাগুলিতে আদিম শিকারী মানুষদের বাসস্থান ছিল এবং ওখানে সাধারণত বুনো ভেড়া ও ছাগল পশুপালিত হতো। কীরকমভাবে জানা যায় না, ওখানে একটা প্রত্নতাত্ত্বিক থেকে জানতে পারা যাচ্ছে যে ওখানে বুনো ভেড়া আর ছাগলের হাড় পাওয়া গেছে এবং পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 7000 সালে আফগানিস্তানে ভেড়া ও ছাগলের প্রতিপালন হতো। ওটাও একটা প্রত্নতাত্ত্বিক থেকে জানতে পারা যায়। কেন না, ওখানে বুনো ভেড়া এবং ছাগলের হাড় পাওয়া গেছিল ওই সময়। তো সেই কারণে ওখানে বলা যায় যে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, যেটা আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়েছিল, সেখানে একটা সময় বুনো ভেড়া ও ছাগল পালিত হতো। বর্তমানে পাকিস্তানের মেহেরগড় অঞ্চলে খ্রিস্টপূর্ব 6000 থেকে 5000 সালে কৃষিভিত্তিক একটি গ্রামের নমুনা পাওয়া গেছে। এটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের যে মেহেরগড় অঞ্চল, ওখানে কিন্তু খ্রিস্টপূর্ব 6000 থেকে 5000 অব্দের একটি কৃষিভিত্তিক একটি গ্রামের নমুনা পাওয়া গেছে। ওখানেও বিভিন্ন পশুপালন হতো এবং ওখানে যে সমস্ত পশুপালনগুলো হতো তার সঙ্গে কিন্তু এই উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, অর্থাৎ একদম আফগানিস্তান যেটা বললাম আর কি, সেখানে যে সমস্ত পশুপালনগুলো হতো তার সঙ্গে একটা মিল আছে। এবং পরবর্তীকালে এটাও দেখা গেছে যে সিন্ধু সভ্যতায় যে সমস্ত পশুপালন হতো তাদের সঙ্গে যে সমস্ত পশুপালন এবং যে পদ্ধতিতে হতো, সেই পদ্ধতি এবং জীবজগৎ বা জীব দুটোর মধ্যেই কিন্তু একটা মিল আছে। অর্থাৎ এই যে উত্তর পশ্চিম অঞ্চল, যেটা আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত, সেখানে যেমন বুনো ভেড়া ছাগলের পশুপালন হতো, ঠিক এবং পরবর্তীকালে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পর যে 7000 অব্দ থেকে ভেড়া ও ছাগলের প্রতিপালন হতো, সেটা যেমন খ্রিস্টপূর্ব জানতে পারা যাচ্ছে, ঠিক তেমনিভাবে বর্তমানে যে পাকিস্তানের মেহেরগড় অঞ্চল, ওখানেও কিন্তু যে সমস্ত পশুপালন পদ্ধতি এবং যে সমস্ত জীব পালিত হতো তার সঙ্গে একটা মিল পাওয়া গেছে। এবং পরবর্তীকালে এটাও জানতে পারা যাচ্ছে যে সিন্ধু সভ্যতায় যে সমস্ত জীবজগৎ পালিত হতো বা যে সমস্ত জীবগুলোকে পালন করা হতো, সেটাও কিন্তু এই মেহেরগড় অঞ্চলের সঙ্গে একটা মিল পাওয়া গেছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উপমহাদেশের কৃষিকাজ, অর্থাৎ আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের কৃষিকাজ কী হবে না, ভারতীয় উপমহাদেশের কৃষিকাজ আলোচনা করতে গেলে আমরা জানতে হবে যে মৌসুমি বৃষ্টিপাত এবং ভারতীয় উপমহাদেশের মেনলি যে কৃষিকাজের যেটা প্রধান সেটা হচ্ছে ধান। তো উপমহাদেশের কৃষিকাজের উপর আলোচনা করতে গেলে আমাদেরকে মৌসুমি বৃষ্টিপাত এবং ধান চাষ অবশ্যই আলোচনা করতে হবে। এবং যেটার উপর বেশিরভাগ নির্ভরশীল ভারতীয় উপমহাদেশের কৃষিকাজ সেটা হচ্ছে মৌসুমি বৃষ্টিপাত, এবং এখানে যে ফসলটা প্রধানত উৎপাদিত হয় সেটা হচ্ছে ধান। এবার এই ধান চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে বোলান উপত্যকায়। বোলান উপত্যকায় কিন্তু সর্বপ্রথম ধান চাষের প্রাচীনতম নিদর্শনটা পাওয়া গেছে। এবার এই বোলান উপত্যকায় আর কি
চাষ হতো, মানে আর কি কি মানে কৃষিকাজ হতো সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। এক হচ্ছে কি না, এক সময় এই অঞ্চলে সেগুন, বাঁশ, ঢাক গাছের গভীর জঙ্গল ছিল এবং পশুপালনের মধ্যে নীল গাই, বাঘ, চিতল এসব বন্য পশুর বাসস্থানও ছিল। যদিও এই অঞ্চলটা মানে গভীর এবং বনতলগুলো যেহেতু বড় বড় ঘাসে পরিপূর্ণ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে ধান চাষও হতো। তাহলে কি বললাম আরেকবার বলছি। প্রথমত ধান চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় বোলান উপত্যকায়, এবং এই ধান চাষ ছাড়াও সেখানে সেগুন, বাঁশ, ঢাক প্রভৃতি গাছের গভীর জঙ্গল ছিল এবং তার সাথে সাথে সেখানে নীল গাই, চিতল, বাঘ প্রভৃতি বন্য পশুর বাসস্থান ছিল এবং বনতল মানে ঘন এবং বড় বড় ঘাসে পরিপূর্ণ ছিল। তা সত্ত্বেও কিন্তু সেখানে ধান চাষ হয়েছিল, তার বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। এবং ধান চাষের প্রাচীনতম নিদর্শন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বোলান উপত্যকা। এটা বোলান উপত্যকারই আলোচনা হলো। দ্বিতীয়টা হচ্ছে যে চাঁপানিমান্ডু এলাকায় আদিম শিকারীরা বন্য পশু শিকার করত। এই এলাকাটাতে ওটা এই উপমহাদেশেরই মানে ভারত উপমহাদেশের অন্তর্গত এই চাঁপানিমান্ডু এলাকা এই আদিম শিকারীরা এখানে বন্য পশু শিকার করতো, এটা আমরা জানতে পারি। আর কি না, কলডিহাতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে আমরা জানতে পারি যে সেখানে বিভিন্ন কাঠের খুঁটির ছাউনির ওপর গোলাকার নিদর্শনের বিভিন্ন বাড়ি সেখানে পাওয়া গেছে এবং ওই সমস্ত ছাউনিতে বিভিন্ন গৃহপালিত পশুর হাড় এবং চাষের ধানের বীজও পাওয়া গেছে এবং এই সমস্ত ধানের বীজগুলোকে তারা ভেঙে আর কি ভঙ্গুর অবস্থায় সেগুলোকে কিন্তু মানুষ খেত, সেই নিদর্শনও পাওয়া গেছে। তাহলে ভারত উপমহাদেশে কৃষিকাজের যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ভারত উপমহাদেশে কৃষিকাজ মেনলি মৌসুমি বৃষ্টিপাত উপর নির্ভরশীল এবং প্রধান উৎপাদিত ফসল হচ্ছে ধান। এই ধান কোথায় প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে? বোলান উপত্যকায়। এই বোলান উপত্যকায় ধান ছাড়া আর কি সেগুন, বাঁশ, ঢাক প্রভৃতি গাছের গভীর জঙ্গল ছিল এবং সেখানে পশুপালনের মধ্যে নীল গাই, বাঘ, চিতল প্রভৃতি বন্য পশুর বাসস্থান ছিল। আর কি না, সেখানে বনতল অর্থাৎ বনভূমি, গভীর জঙ্গল এবং সেখানে বড় বড় ঘাস যদিও ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেখানে ধান উৎপাদিত হতো, তার বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। তারপর কি হয়েছে, ওই অঞ্চলের চাঁপানিমান্ডু বলে একটা এলাকা ছিল, সেখানে আদিম শিকারীরা বিভিন্ন বন্য পশু শিকার করতো, তার নিদর্শন পাওয়া গেছে। কারণ ওখানে ওই সমস্ত শিকারী মানে পশুর বিভিন্ন হাড়ের অংশ পাওয়া গেছে, সেখান থেকে এই নিদর্শনটা পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে কলডিহাতে কি পাওয়া যায় না, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে জানতে পাওয়া যায় যেখানে কাঠের খুঁটির ওপর বিভিন্ন গোলাকৃতির বাড়ির নিদর্শন পাওয়া যায় এবং ছাউনি দেওয়া আর কি, এবং সেই সমস্ত ছাউনির ওপর কিন্তু বিভিন্ন পশুর হাড় এবং ধান চাষের জন্য যে সমস্ত বীজ তারও পাওয়া গেছে। সুতরাং এই যে কলডিহা অঞ্চল, এখানে কি জানতে পারলাম? এখানে যা জানতে পারলাম যে এখানে যেমন পশুপালন হতো, ধান চাষও কিন্তু হতো। এমনকি ওখানে ওই সমস্ত যে ধানের যে বীজ সেগুলিকে ভেঙে মানুষ কিন্তু খাদ্য আকারে সেগুলো খেয়েওছে। সুতরাং এখান থেকে এটা জানতে পারলাম কলডিহা এলাকায় সেখানে পশুপালন এবং ধান চাষ দুটো জিনিসই কিন্তু সমানভাবে হতো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী নিয়ে আলোচনা করব।